নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং সঙ্গীত শিল্পী তাপসী ঘোষ আছেন আজকে আমাদের সাথে। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা আজকে করতে চাই শ্রীকৃষ্ণের জন্মদিন, সেই বিষয়টিকে নিয়ে। আজ শুভ জন্মাষ্টমী। করোনার কারণে এবারও সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। আমাদের সাথে তাপসী ঘোষ আছেন, তার কাছে শুরুতে যেতে চাই। আমরা এভাবে প্রশ্ন করতে চাই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা সবসময় বলে থাকি, অথচ এই দেশটি তো আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এরকম একটি দেশে জন্মাষ্টমীর মতো অনুষ্ঠান পালনে কখনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা, কিংবা এবারের জন্মাষ্টমী তিথিটি কীভাবে পালন করলেন? তাপসী ঘোষ যদি শুরু করেন। আসলে আমাদের দেশ তো অসাম্প্রদায়িক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মিলেমিশে একাকার হয়ে প্রোগ্রাম করি। এবার শুধু করোনার কারণেই সমস্ত কিছু বন্ধ রয়েছে, অন্য কোনো বিষয় তো এখানে নেই। করোনার কারণে শুধুমাত্র পূজাটা আজকে রাতে হচ্ছে আর গীতা যজ্ঞ সকালবেলা করা হচ্ছে, এবং সমস্ত মন্দিরগুলোতেই কিন্তু শুধুমাত্র যেটুকু না করলেই নয়, কোনো গ্যাদারিং সেখানে নেই কোনো মন্দিরগুলোতেই। শুধুমাত্র যতটুকু ধর্মীয় আচার অনুষ্ঠান পূজা পার্বণ সেগুলোই করা হচ্ছে, অন্য কিছু। এখানে কোনো সাম্প্রদায়িকতার তো প্রশ্নই আসে না বাংলাদেশে। আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে সবসময় করে থাকি, এবারও শান্তিপূর্ণ ভাবে হচ্ছে, তবে সেটা খুব সীমিত আকারে করোনার জন্য। জি, তাপসী ঘোষ, ধন্যবাদ। শওকত মাহমুদ, আপনার কাছে যেতে চাই। এই প্রসঙ্গটি আনছে এই জন্য যে আফগানিস্তানে তো তালিবান আগ্রাসন ঘটেছে এবং তারপর এখানে উগ্রবাদের উত্থানের একটি আশঙ্কা করা হচ্ছে। সেই রকম একটি প্রেক্ষাপটে জন্মাষ্টমীর মতো কোনো অনুষ্ঠান পালনের প্রভাব থাকে কিনা, সেরকম আশঙ্কা পরবর্তীতে আমরা করতে পারি কিনা, সামগ্রিক প্রেক্ষাপট যদি বিবেচনা করেন। দেখুন, বাংলাদেশ আপাতমস্তক একটি অসাম্প্রদায়িক দেশ। দক্ষিণ এশিয়ায় যদি আপনি দেখবেন, ভারত বা মিয়ানমার বা পাকিস্তানের বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনেক অগ্রগতি। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাম্প্রদায়িকতার যে দু একটি বিচ্ছিন্ন ঘটনার পর নিছক হয় সম্পত্তির জন্য বা ব্যক্তিগত রেশারেশি, কিন্তু সম্প্রদায়গত ভাবে যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের দুষ্ট আছে, তারা তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো কারণ নেই। এবং আমাদের এই সার্ক অঞ্চলে যদি কোনো দেশের কোনো ধর্মীয় শক্তির উত্থান ঘটে, সেই ধর্মীয় শক্তি উত্থানেরও এখানে কারণ এখানে যদি আপনি আলেম সমাজের কথা বলেন, তারা ভারতের ধরেন হেফাজতে ইসলামের, তারা ভারতের দেয়বন্দীদের অনুসরণ। দেয়বন্দীরা ভারতে এমনও পন্থা অবলম্বন করেছে, তারা কাশ্মীরে মানুষের সংগ্রামকে পর্যন্ত সমর্থন করে না, কারণ সেটা অস্ত্রের ভাষার সংগ্রাম করে। তো আমাদের এখানে এটা হওয়ার কারণ নেই, এবং আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ কেউ যদি করে থাকে তা কখনো সেই কারণেই বলতে চাই যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ হিসাবে সারা বিশ্বে বারবার তারা। জি, ধন্যবাদ শওকত মাহমুদ। আমি যদি ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে একই প্রসঙ্গ নিয়ে যাই, আফগানিস্তানে তালিবান উত্থান, একই সাথে আমাদের এখানে বিভিন্ন সময়, যদিও বিচ্ছিন্ন ঘটনা বলেছেন শওকত মাহমুদ, ধর্মীয় উগ্রবাদের আমরা মাথাচাড়া দিতে দেখেছি, সেই ধরনের ঘটনা ঘটেছে। সেই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার মতো আমরা এখন শক্তিশালী অবস্থানে আছি কিনা? কারণ আমাদের এখানে তো আমরা এর আগে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আইএস মাথাচাড়া দিয়েছে আফগানিস্তানে। সব কিছু মিলে আসলে আমাদের অবস্থানটি কোথায়? আপনি যথার্থভাবে একটা প্রসঙ্গ তুলেছেন, তার সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আজকের এই জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী আমাদের যারা বন্ধু আছেন তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই তাদের এই জন্মাষ্টমীতে। তো এই যে আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, আফগানিস্তানে তালেবানদের উত্থানের ফলে আমরা একটু চিন্তিত আছি এই কারণে, কারণ আপনি 20 বছর আগে যদি আপনি ফিরে যান, যখন তালেবানরা প্রথম আফগানিস্তানে ক্ষমতায় এসছে, তখন কিন্তু বাংলাদেশ থেকে কোনো যুবক কিন্তু আফগানিস্তানে তালেবানদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছে, সেখানে সম্পৃক্ত হয়েছে। এবারও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যাওয়ার চেষ্টা করছেন। তিনজন গিয়েছে আরো আগে, আনসার ইসলাম বাংলাদেশের, সেটিও বলা হয়েছে। আনসার ইসলাম, তারপরে আপনার এই যে
আপনার ক্যাফেতে যে হামলা হলো, আমাদের মেট্রো রেল প্রকল্প বাতিল করার জন্য, তারপরে ধরেন বিভিন্ন সময়ে যে আপনার একেবারে আমাদের সব কয়টা জেলায় একই দিনে, আপনার মনে আছে কিনা আগস্ট মাসে 2004 সালে হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে। 21শে আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছে সেখানেও কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায়, তৎকালীন সরকার বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার জঙ্গি মুফতি হান্নান সহ অনেকে জড়িত ছিল। তো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বা জঙ্গি তৎপরতা তখনই মাথাচাড়া দিয়েছে যখন এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন শৈথিল্য দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার জঙ্গিবাদীদের ব্যাপারে সতর্ক, জঙ্গিবাদ নিয়ন্ত্রণের ব্যাপারে তারা ঐক্যমতে আছে এবং তারা যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বাংলাদেশ যে চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল তার একটা মূল ভিত্তি কিন্তু অসাম্প্রদায়িকতা। সেই অসাম্প্রদায়িক চরিত্রটাকে ধরে রাখা এই সরকারের একটা অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি আরেকটা জিনিস আমি শওকত ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আপনার ধর্ম নিরপেক্ষ, তারা ধর্মীয় সহনশীলতা এবং সকল ধর্মের মানুষ কিন্তু এই বাংলাদেশে হাজার বছর ধরে আমরা একসাথে বসবাস করছি। হ্যাঁ, মাঝে মাঝে টেনশন হয়, সেই টেনশনের পিছনে কারো কারো ব্যক্তিগত স্বার্থ থাকে, সেই ব্যক্তিগত স্বার্থ কারো কারো ধর্মীয় উন্মাদনা থাকে, তো সেটি খুব বড় কিছু নয়। মোটা দাগে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ এবং বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এবং যাতে কখনোই সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সরকারকেও সেই বিষয়ে এই দায়িত্বটি আসলে সামগ্রিকভাবে সকলের। ধন্যবাদ। আমি তাপসী ঘোষের কাছে যাব। ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী নিশ্চয়ই তিনি গানের ভাষায় আমাদের শোনাবেন। তার আগে আমি একটু করোনা নিয়ে কথা বলে আসতে চাই। শওকত মাহমুদ, আজকে 94 জনের মৃত্যু, মানে গত 24 ঘন্টায়, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং শনাক্ত হয়েছে 3724 জন। শনাক্তের হার কমছে 12.07% আজকে। এই যে ক্রমাগত শনাক্তের হার কমে যাওয়া, কঠোর বিধিনিষেধ বা লকডাউন সেটি তুলে দেওয়ার পর এখন যে পরিস্থিতি, এটি আসলে কতখানি স্বস্তির বলে আপনি মনে করেন? আমি যদি সরকারি পরিসংখ্যানকে বিশ্বাস করি তাহলে আমি বলবো যে এই করোনার মৃত্যুর হার কমে যাওয়া বা সংক্রমণের হার যেখানে 30% পর্যন্ত উঠে গিয়েছিল সেখানে 12%। কিন্তু এই পরিসংখ্যানের উপরে আস্থা রেখে যদি আমি এগোতে চাই তাহলে আমি বলবো যে কেন স্কুল কলেজ বলছে সব খোলা হয়ে গেছে, শিক্ষা কেন এখন স্থগিত। যেমন গণটিকা প্রথম ফেজে আমরা গণটিকা দেখেছি, গণটিকার নামে গণপ্রতারণাও হয়েছে বলেছে, কারণ যারা এসেছিলেন তারা টিকা পান। যদি 30 লক্ষ লোককে টিকা দেওয়া হবে তাকে, তাহলে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ছাত্র, শিক্ষক এবং কর্মচারী তারা যারা আছে তাদের সব মিলে সংখ্যা কত হবে? 15 লাখ হতে পারে, বা 16 লাখ 17 লাখ হতে পারে। তাহলে তাদেরকে টিকা আগে দিয়ে এই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো আগে খুলে দেওয়ার চেষ্টা করা হলো না কেন? আমার কাছে প্রশ্ন হচ্ছে, করোনা সংক্রমণের হার কমছে, সবই হচ্ছে, কিন্তু এই অস্বাভাবিকতা, শৃঙ্খলের অস্বাভাবিকতা কেন বজায় রাখা হচ্ছে? তো আমরা আশা করব, কারণ এখন সরকারি পরিসংখ্যানের যে অবস্থা, আমি দেখেছি গ্রামে প্রথম পর্যায়ে করোনা একটি মৃত্যু হলে প্রশাসন ছুটে যেত, এখন অনেকেই করোনার অসুখের কথা চেপে যাচ্ছেন বা ঘরে মৃত্যুবরণ করলেও কিন্তু তারা সরকারকে জানাচ্ছেন। অতএব একটা বিরাট সংখ্যক রোগী বা মৃত্যুর হার, মৃত্যুর খবর, এটা প্রশাসনের কাছে পৌঁছতে পারছে না। তারপরেও আমি বলবো যে হাসপাতালে যারা আছেন দেখছি যে রোগীর সংখ্যা কমছে এবং মৃত্যুর সংখ্যাও কমছে। সেই অনুযায়ী আমি বলবো যে আমাদের যে এর পাশাপাশি যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়া খুব জরুরি। শুধুমাত্র এই পরিসংখ্যানের উপর আস্থা রেখে আমরা স্বস্তি পেতে পারি। জি, ধন্যবাদ। আমি তো এই একই প্রসঙ্গ নিয়ে ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে যেতে চাই। পরিসংখ্যানে সংশয় থাকতে পারে, কিন্তু একটিকে তো ভিত্তি করে এগোতে হবে। সেই ভিত্তির জায়গাটিতে জীবন জীবিকার সমন্বয়ের যে পরিকল্পনা করা হয়েছিল সেটি আসলে কতখানি সফল হতে চলছে, কিংবা সেটি সফল হতে পারছি কিনা, এই করোনা ঝুঁকি, আশঙ্কা, স্বাস্থ্যবিধি সবকিছু মাথায় রেখেই? ধরেন, পরিসংখ্যানে বিভিন্ন দিক থেকেই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, কারণ মানুষ যদি স্বেচ্ছায় রিপোর্ট না করে, কারণ আপনি করোনায় আক্রান্ত হয়েছেন বা করোনার উপসর্গ আপনার দেখা যাচ্ছে, আপনি যদি টেস্ট না করান তাহলে তো কেউ জানতে পারবে না আপনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। তারপরে ধরেন কেউ মৃত্যুবরণ করেছে, তার যদি পরীক্ষা না হয় তাহলেও কিন্তু বোঝা যাবে না যে তিনি করোনায় মৃত্যুবরণ করেছেন কিনা। সেই জন্য
আপনার অফিসিয়াল স্ট্যাটিস্টিক যেটা থাকে সেটার সাথে কিছুটা প্লাস মাইনাস করে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। আপনি যেমনটি বললেন যে কোথাও এক জায়গায় তো আমাদেরকে নির্ভর করতে হবে, তবে মজার ব্যাপার হচ্ছে আমরা সরকারি স্ট্যাটিস্টিক্সে বিশ্বাস করি না। যখন যখন করোনার হার ঊর্ধ্বগতি হয়, যখন হারটা অনেক বেশি থাকে, তখন আবার এটাকে আমরা রেফার করি বিভিন্ন আলোচনায়। তো যেহেতু হার বেশি হলে আমরা রেফার করি, তেমনি ভাবে হার কম হলেও আমাদেরকে রেফার করতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের বোঝার একমাত্র উপায় যে করোনা বাড়ছে কি কমছে। তো সরকার যেভাবে করোনা মহামারী বাংলাদেশে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, বাংলাদেশের মতো রাষ্ট্রে আমি মনে করি যে সেই দিক থেকে সরকার অনেকটাই সফল হয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা থাকবে, প্রথম দিকে ছিল, সেটার থেকে আমরা বেরিয়ে এসেছি। আবার এই মুহূর্তে ধরেন এই যে টিকা কার্যক্রম চলছে, প্রথমে তো মনে হয়েছিল যে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেভাবে অপপ্রচার চালানো হয়েছিল টিকা নিয়ে, মনে ধারণা আশঙ্কা করা হয়েছিল যে মানুষ হয়তো টিকা কেন্দ্রে আসবে না। কিন্তু যখন সরকারি দল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো যখন এই টিকা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে, তারপরে আমরা দেখেছি যে গণটিকা দেওয়ার জন্য মানুষের ঢল নেমেছে। হ্যাঁ, যে মাত্রায় মানুষ এই টিকা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছিল, সেই মাত্রায় কোনো কোনো জায়গায় টিকা ছিল না, তবে টিকা আসছে। তো টিকা দান যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো আমরা এই করোনা মহামারী থেকে একটা ভালো জায়গায় পৌঁছাবো এবং বিশ্ববিদ্যালয়গুলো শীঘ্রই খুলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ধরেন আমি বলবো যে একেবারে 95 to 97% টিকা নিয়েছেন। শিক্ষার্থীরা 35 to 40% টিকা নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। কারণ আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের 37,000 স্টুডেন্টের মধ্যে আমি গত সপ্তাহ পর্যন্ত 2-3 দিন আগে পর্যন্ত যেটা জানি যে 17,000 রেজিস্ট্রেশন করেছিল 17,000 শিক্ষার্থী টিকার জন্য। তো এই 17,000-এর মধ্যে প্রায় 80% টিকা নিয়েছে। তো সেইটাকে মাথায় রেখে আমার ধারণা যে অক্টোবরের মাঝামাঝি সময়ে আপনার এই বিশ্ববিদ্যালয় খুলে যাবে। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে এবং সেটাও সীমিত আকারে খুলতে হবে, কারণ সিনিয়র স্টুডেন্টদেরকে আগে সশরীরে ক্লাসে নিয়ে এসে হলগুলোতে নিয়ে এসে তার অভিজ্ঞতার ভিত্তিতে ধীরে ধীরে অন্যদেরকে আনতে হবে। আর তারপরে ক্রমান্বয়ে স্কুল কলেজগুলোকে খুলতে হবে, কারণ হচ্ছে যে আপনার আমাদের স্কুল কলেজগুলোর যেভাবে গাদাগাদি করে ছেলেমেয়েরা ক্লাস করে এবং হলগুলোতে যেভাবে ছেলেমেয়েরা থাকে, তো সেইখানে একটা ব্যাপক সংক্রমণের ঝুঁকি সবসময় থেকে যায়। তো সরকার কিন্তু ওই জায়গাগুলোই খুলেছে যেগুলো না খুললে জীবিকা ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের অর্থনীতিকেও তো অর্থনীতিকে মানে বেশি প্রাধান্য দিয়ে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ অধ্যাপক ভূঁইয়া। আমরা আবার একটু তাপসী ঘোষের কাছে ফিরতে চাই এবং ফিরতে চাই জন্মাষ্টমীর সেই প্রসঙ্গে। জন্মাষ্টমীর এই দিনে শ্রীকৃষ্ণ এসেছিলেন দুষ্টের দমন শিষ্টের পালনের সেই জায়গাটিতে। শ্রীকৃষ্ণের বাণী আমরা তার কাছে হয়তো গানের ভাষায় তিনি শোনাবেন, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার কাছে সেটাই আমরা প্রত্যাশা করি। তাপসী ঘোষ। হ্যাঁ, আমি বিভিন্ন ধর্মগ্রন্থে শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র সেগুলি পড়ছি এবং রাধারানী শ্রীকৃষ্ণের নাম শ্রবণ এবং শ্রীকৃষ্ণকে দর্শনের পরে প্রতিক্রিয়া হয়েছিল। আমি যেহেতু আমাদের সময় খুব কম, খুব ছোট করে আমি শোনাচ্ছি সংক্ষেপে। গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎ পথি গোপীশ গোপিকাকান্ত রাধা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঈশ ভানুসুতে দেবী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের নাম দর্শনে শ্রবণের পরে যে প্রতিক্রিয়া হয়েছিল সেটি থেকে আমি আপনাদের তুন্দে তন্ত্রবিনিরতি বিভান্তে তোমরাবলীলাবধূ করুণাদ্র করুণিনী ভাবতায়তে ধর্মাণি দিব্য স্পৃহাং চিত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয় সর্বেন্দ্রিয়ং প্রীতি মোহজালে জনিত ক্রিয়াদে প্রিয়তে মতিরতি কৃষ্ণতি বরমতি যখন উচ্চারণ করি কৃষ্ণ নাম লক্ষ লক্ষ জীবরাতে সামাদ জাগে যখন শ্রবণ করি কোটি কোটি তার পেতে স্পৃহা জাগে যখন চিত্ত প্রাঙ্গণে প্রবেশ করে সকলে না জানি কৃষ্ণ নাম দুঃখরে কত জয় শ্রীকৃষ্ণ। জি, অসংখ্য ধন্যবাদ তাপসী ঘোষ। আজকের আলোচনা অনুষ্ঠানটি সাধারণত আমরা আলোচনাই করি, আপনার সঙ্গীতে এটি অন্য একটি মাত্রা পেল। ধন্যবাদ আপনাকে। বাকি দুজন অতিথি থাকবেন, নিশ্চয়ই বিরতির পরে ফিরে এসে তাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা এই পর্যায়টি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম নিটলটাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আলোচনায় আজকে আমাদের সাথে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা একটি প্রতিবেদন দেখেছি, সেখানে দেখা গেল যে মেরামতের আড়ালে স্মার্টফোন এবং ল্যাপটপ থেকে ছবি এবং ভিডিও চুরি করে নিচ্ছে যারা মেরামত করছেন, এবং সেইগুলো নিয়ে তারা ব্ল্যাকমেইল করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। আমি একটু শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই। এই যে প্রতারণার নতুন এবং অভিনব পন্থা দেখা মিলছে, প্রতিনিয়ত দেখছি, এইরকম বিশেষ করে সাইবার ক্রাইম ঠেকাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কতখানি প্রস্তুত এবং তারা কতখানি আপডেট বলে আপনি মনে করেন? দেখেন, এই যে যতই আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, ততই কিন্তু নানা ধরনের অপরাধ সাইবার মাধ্যমে আসছে। তো এই সাইবার অপরাধ নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা নিয়ে একটা আইনও করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কিন্তু এখনো ধরেন যে মাত্রায় আমাদের যে মনিটরিংটা দরকার, যে মাত্রায় আমাদের সচেতনতা দরকার, যে মাত্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দক্ষতা দরকার, সেই জায়গায় আমরা এগিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আরো অনেক বেশি আগানো দরকার। কারণ এই সাইবার ওয়ার্ল্ডটা যত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং অপরাধীরা যত সূক্ষ্মতার সাথে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সাইবার মনিটরিং এর যে কার্যক্রম, সেটিকে জোরদার করা দরকার। কারণ অন্যথায় এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটছে। এই যে আপনাদের রিপোর্টে যে ঘটনাটি দেখেছি, সেটি তো ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা, তিনি যদি পুলিশের কাছে অভিযোগ না করতেন তাহলে হয়তো যে অপরাধটি করেছে তাকে আমরা ধরতে পারতাম না। তো উনি তো একজন ধরেন দূতাবাসের কর্মকর্তা বা কর্মচারী, যেটাই বলেন, তার একটা সামাজিক মর্যাদা আছে, তার একটা প্রভাব প্রতিপত্তি আছে। অন্যদিকে সাধারণ মানুষ, যারা সাধারণ নারীরাও কিন্তু প্রতিনিয়ত এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে, সাধারণ মানুষও হচ্ছে, নানা ধরনের সাইবার অপরাধ হচ্ছে, অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতারও করা হচ্ছে, আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু এটি চলতে থাকবে। সারা পৃথিবীতেই এখন সাইবার অপরাধ একটা বড় জায়গা, সাইবার সিকিউরিটি সারা পৃথিবীতেই রাষ্ট্রগুলোর একটা বড় উদ্বেগের জায়গা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগত সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক সচেতনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
আরো অনেক বেশি দক্ষতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনি ব্যক্তি সচেতনতার বিষয়টি তুলেছেন। এখানে আমরা প্রতিবেদনে দেখলাম যে পুলিশও বলছে যে এই সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে স্মার্টফোন, ল্যাপটপের মতো ডিভাইসে স্পর্শকাতর কিছু না রাখতে। শওকত মাহমুদ, আপনি কি মনে করেন যে ব্যক্তি সচেতনতা পর্যায়ে এখানে কতখানি শক্তিশালী হওয়া দরকার, বিশেষ করে ভার্চুয়াল জগৎ কিংবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমরা যথেষ্ট পারঙ্গম হয়েছি কিনা, সেই জায়গায় আমাদের ঘাটতি রয়েছে কিনা? দেখুন, সমাজে যখন বড় চোরদের দাপট বেড়ে যায় তখন ছিচকে চোরেরাও কিন্তু ভাবতে থাকে। বড় চোরেরা যখন রেহাই পেয়ে যাচ্ছে তখন আমাদের এই কাজগুলো করতে হবে। আপনাদের বাংলাদেশ ব্যাংকে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে কত প্রায় 800-900 কোটি ডলার ভার্চুয়ালি মানে ইন্টারনেটের মাধ্যমে পাচার হয়ে গেল। সেটার কোনো বিচার হয় না, কোনো তদন্ত রিপোর্টও বের হয় না, কারা করলো, কেন করলো, সেগুলো নিয়ে কিন্তু সবকিছু রাখে। ব্যাংকের বড় বড় 3-4 হাজার কোটি টাকা, 10 লাখ কোটি টাকা, 2 হাজার কোটি টাকা বের দিয়ে চলে গেল। ইন্টারপোলের রেড নোটিশ রেড অ্যালার্ট জারি হলো, কিন্তু সিপিকে হালদার আসে। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বসে আছে, তার কোনো বিচার। এখন ভার্চুয়ালি জগতে এই যে ছিচকে চোররা এত অপ্রতিরোধ হয়ে উঠেছে, যেহেতু এটা ধরা পড়েছে, যেহেতু একটা বিদেশি দূতাবাসের অফিসারের ল্যাপটপ থেকে হয়েছে, পুলিশ অভিযোগ হওয়ার পর এরকম অসংখ্য হচ্ছে এবং এগুলো করে পার পেয়ে যাচ্ছে। আমাদের হাইকোর্ট থেকে কয়েকদিন আগে একটা বিভিন্ন প্রোগ্রাম, যেগুলো আমাদের বাচ্চারা স্কুল কলেজ দিতে পারছে না, তারা এই টিকটক বা নানা রকমের গেম খেলে এমন আসক্ত হয়ে পড়েছে, এগুলোতে নেতিবাচক প্রভাবই অনেক বেশি পড়েছে। কিন্তু হাইকোর্টের এই আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিটিআরসি কি ব্যবস্থা নিয়েছে বা সরকার কি ব্যবস্থা নিয়েছে, আমরা কিন্তু সেটা সম্পর্কে পাই। তো সমাজে আপনি আত্মসচেতনার কথা বলেন, আত্মসচেতনা হচ্ছে এটাই যে বড় চোররা ছাড়া পেয়ে যাচ্ছে, ছোট চোররাও মনে করে যে আমরা ছাড়া পেয়ে যাই। অতএব এগুলো করতে আমাদের বাধা নেই। এই যে দোকানদারকে ধরা হলো, সে একটা বিদেশি দূতাবাসের ল্যাপটপ ঠিক করতে বসেছে, তার এই জ্ঞানই নেই যে এখানে সামান্য ধরনের বিচ্যুতি হলে তাকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে। সবাই মনে করে হয়তো পুলিশকে পয়সা দিয়ে বা অমুক আত্মীয় স্বজনকে ধরে আমি পার পেয়ে যাব। এই আত্মসচেতনতার সুযোগ নেই। যেখানে আছে সেটাকে আদর্শিক পরিবেশ। বর্তমান বাংলাদেশে কোনো আদর্শিক পরিবেশ, যেখানে নানা অনিয়ম, অবৈধতা, দুর্নীতির ব্যাপক ছড়াছড়ি, লুটপাট, এর মধ্যে দিয়ে সবাই মনে করে যে পার পেয়ে যাওয়া যাবে। বড়রা যখন পার পেয়ে যাচ্ছে, ছোটদের পার পেতে হবে। আমি সাইবার ক্রাইম যারা হ্যান্ডেল করে, আমাদের এখানে এখন সাইবার ক্রাইম এত ব্যাপক ডালপালা ছড়িয়ে গেছে, এই সাইবার ক্রাইমের ইউনিটের বড় কাজ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে কে স্ট্যাটাস দিল, কে শেয়ার দিল, তাদেরকেই ধরাটাই হচ্ছে তাদের মূল কাজ। এই যে এখানে যে এত অনেক কিছু ঘটে যাচ্ছে, সেগুলির ব্যাপারে অভিযোগ পাওয়ার আগে কিন্তু কিছু করে না, তো সে তাও আবার প্রভাবশালীদের অভিযোগ। আমি বলবো যে এই সাইবার ক্রাইমকে হ্যান্ডেল করতে হলে এটা সত্যিকার অর্থে কিন্তু হ্যান্ডেল করা উচিত। শুধু পলিটিক্যাল বা ইয়ের কারণে এই সাইবার ক্রাইমের মানে কর্মীদেরকে ব্যবহার করার কোনো কারণ। ধন্যবাদ। মানে নৈর্ভিত্তিকভাবে তাদেরকে কাজ করা উচিত এবং যেটি বলেছিলেন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, তাদেরকেও আসলে আরও দক্ষ হয়ে ওঠা উচিত, সময়ের সাথে তাল মিলিয়ে তাদেরকে আপডেট হওয়া উচিত, যেভাবে আসলে যারা অপরাধী তারা হচ্ছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। একটি বিরতির পরে ফিরে এসে আফগানিস্তানের প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, আপনাদের সাথে পাচ্ছি আর সাথে পাবো নিশ্চয়ই দর্শকদেরও। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন একজন প্রথিতযশা সাংবাদিক এবং শিক্ষাবিদ, ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আফগান প্রসঙ্গে শেষ ভাগে এসে আমরা আলোচনা করতে চাই। দেশটির রাজধানী কাবুলে বিমানবন্দরে সোমবার যে রকেট হামলা হয়েছে সেটির দায় স্বীকার করেছে আইএস খোরাসান এবং আজকে আফগানিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের সাথে বৈঠকে বসবেন জাতিসংঘ মহাসচিব। শওকত মাহমুদ, আফগান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? বৈশ্বিক অস্থিরতার নিয়ন্ত্রণে জাতিসংঘ আদৌ শক্ত কোনো ভূমিকা কি রাখতে পারবে? দেখুন, এখানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, মানে আগে হয়তো আমরা ভেবেছি যে মার্কিন বাহিনী তার সঙ্গে আফগান যারা সরকার ছিল যেটা তারাই এবং তালেবান, এই দুটি পক্ষ, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা তৃতীয় পক্ষেরও অভ্যুদয় ঘটেছে, যেটা আইএস খোরাসান বলে দাবি করছে এবং তারা হামলা চালাচ্ছে এবং এই হামলার লক্ষ্য হতে পারে যেটা আফগান তালেবান এবং আমেরিকান যারা সৈন্য আছে তাদের হুমকি দেওয়া হচ্ছে, যে কারণে তাদের প্রথম বোমা হামলায় আমেরিকান সৈন্য নিহত হয়েছেন, আফগান
কিন্তু তারপরেও আমরা দেখছি যে না, এটা ধৈর্য ধরে মার্কিনীরাও যেমন ধৈর্য ধরে দেখছে, একই সঙ্গে তালেবানরাও ধৈর্য ধরে আছে। তালেবানরা বলছে তাদের সরকার বা তাদের পুরো কর্তৃত্ব কায়েম না হওয়া পর্যন্ত তারা পদক্ষেপ নিতে পারছে না। তো এটা সত্য যে মার্কিন সৈন্যরা যদি 31 আগস্টে চলে যায়, তারপরে তালেবানরা যদি সরকার গঠন করে, তাহলে আমরা দেখতে চাই যে তারা আইএস এর বিরুদ্ধে আইএস কিভাবে দমন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিরা নিশ্চয়ই আফগান তালিবানকে সহায়তা করবে আইএস। তবে আইএস এর উত্থানটা, এটা আমি বলবো যে তালেবানদের সম্পর্কে যে ধরনের প্রচার করছে বিশ্বব্যাপী মিডিয়ায়, তারা 20 বছর আগে যা করেছে তার পুনরাবৃত্তি করবে কিনা, বা তারা কাবুলে এমন কোনো ঘটিয়েছে কিনা সেটা বিশ্ব মেনে নিতে পারে, এমন কোনো ঘটনা এখনো ঘটেনি। এবং যেহেতু তাদেরকে আমরা এখনো একটা অন্তরালের কর্তৃপক্ষ হিসাবে দেখছি, সামনে আসছে না সরকার গঠনের সামনে, তারপর বোঝা যাবে যে তাদের তৎপরতা, সক্ষমতা কতখানি, পুরো আফগানিস্তানে তারা কতখানি নিয়ন্ত্রণ করতে পারছে, এটা দেখার বিষয় আছে। তো আমার মনে হয় যে এখানে আইএস এর উদ্যোগকে এটা প্রতিহত করা প্রয়োজন, কারণ আইএস চরম অর্থেই একটা জঙ্গিবাদ গোষ্ঠী। তারা সভ্যতা এমনকি ইসলামের নির্দেশনাকে অস্বীকার করে তার নিরীহ মানুষদের প্রাণহানি ঘটাচ্ছে। সেটি আমরা সিরিয়াতেই সেই নিদর্শন আমরা প্রত্যক্ষ করেছি। নিশ্চয়ই সেই বিষয়টি আফগানিস্তানে না হয় বাঞ্ছনীয়। ধন্যবাদ শওকত মাহমুদ। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, বাংলাদেশের এখানে কোনো ভূমিকা রাখার আন্তর্জাতিকভাবে কোনো সুযোগ আছে কিনা, বিশেষ করে অভ্যন্তরীণ জঙ্গিবাদ যাতে মাথাচাড়া না দেয়, সেখানে সঠিক পথে আমরা রয়েছে কিনা? আগের প্রসঙ্গে একটু কথা বলি। আমি শওকত ভাইয়ের সাথে একটু ভিন্ন মত পোষণ করি। তালেবান কিন্তু ধীরে ধীরে তার নিজের স্বরূপে বের হচ্ছে, কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীদের ঘর থেকে বাইরে বেরোয়াটা নিষিদ্ধ করে দিয়েছে, যে আপাতত নারীদেরকে ঘরে থাকতে বলেছে। আর আফগানিস্তানের পরিস্থিতি এখন সেটা হচ্ছে যে ধরেন তালেবান আফগানিস্তানের দখল নিয়েছে, এখন অন্যান্য শক্তিগুলোও কিন্তু আস্তে আস্তে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, কারণ সবাই তার অবস্থানটা সংহত করতে চায়। আজকে দেখবেন যে গণমাধ্যমে খবর আছে ওসামা বিন লাদেনের যে দেহরক্ষী, সেও কিন্তু আফগানিস্তানে ফিরেছে। তার মানে হচ্ছে যে আফগানিস্তানের তালেবান, আল কায়েদা এবং আইএস, এবং পরবর্তীতে আরো যেটা হবে, যদি আফগানরা একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট তৈরি করতে না পারে, তাহলে অন্যান্য ধরেন এই যে পানশিরে আহমেদ শাহ মাসুদের ছেলেও কিন্তু বিদ্রোহ করেছে। তো এরকম নানা জায়গা থেকে কিন্তু বিদ্রোহ হবে। আফগানিস্তানটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো যদি সেটা যায়, তাহলে সেটা এই অঞ্চলের শান্তি সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। সেই হিসেবে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে তার ঢেউও কিন্তু এখানে এসে পড়বে। অন্যদিকে যদি সকল শক্তিগুলো একত্রিত হয়ে, ধরেন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তালেবানদের সাথে একটা চুক্তির ভিত্তিতে, কাতারে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে কিন্তু তারা উইথড্র করেছে আফগানিস্তান থেকে, তো সেই চুক্তির কথা মাথায় রেখে তারা উইথড্র করেছে। এখন চীন এবং রাশিয়া সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে। তো পশ্চিমা শক্তি চীন, রাশিয়া, এবার ভারতও অন্তর্ভুক্ত হতে চাইছে, পাকিস্তান তো সেখানে আছেই। মানে ইস্যুটা আসলে যে আন্তর্জাতিক ইস্যু এবং সকলের এখানে অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে, সম্পৃক্ত হতে পারে, কারণ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে সেখানে তাদের অবদান রাখার সুযোগ রয়েছে। আমরা আপনার বক্তব্যটি বুঝতে পেরেছি। আলোচনার একদম শেষ দিকে চলে এসেছে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শওকত মাহমুদ, আপনাদের দুজনকেই। এই ছিল আজকে আমাদের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।